গুড আফটারনুন। আজ অনেক দিন বাদে তোমাদের সাথে কথা বলবার সুযোগ পেলাম। আমার মনে আছে তোমাদের লাস্ট ক্লাস আমি নিয়েছিলাম 14ই মার্চ। সেই সময় 2টোর সময় তোমাদের ক্লাস নিয়েছিলাম এবং তখন ক্লাস শেষ করে যখন আমি স্টাফ রুমে এসেছি তখন শুনলাম যে পরের দিন থেকে, অর্থাৎ পরের দিন তো রবিবার 16 তারিখ থেকে তোমাদের আমার সাথে যেরকম যেই রুটিন বা যেইভাবে আমরা উভয়ের সাথে মিট করে ক্লাসগুলো করতাম সেটা বন্ধ হয়ে যাবে। একটা কারণ জানতে পারলাম যে ওই একটা ভাইরাস এসে, যেটার নাম করোনা, সেটা এসেছে এবং তার জন্য যেহেতু দূষণ আর না ছড়ানো হয়, ফলে স্কুল কলেজগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে। এবারে তার পরবর্তীতে যে সমস্ত যা ডেভেলপমেন্টস যেগুলি হয়েছে তোমরা সকলেই জানো। এনিওয়েজ, আমি যেখানে তোমাদের ক্লাস শেষ করে দিয়েছিলাম তার পরবর্তীতে যেটা আমার পড়ানোর ছিল সেটা সরকার এবং কলেজের সাধু প্রচেষ্টায় সেটা সম্ভব করতে পারছি। এটা যে সম্ভব করতে পারছি এটা ভেবেই খুব ভালো লাগছে। ব্রিক্সটা আমি নেক্সট টপিক হিসাবে তোমাদেরকে আলোচনা করার ছিল আমার, সেটা এই অনলাইন ক্লাসের মাধ্যমে আমি দেখছি আমি কতটা পারছি, চেষ্টা করছি। একটা যেটা আমার বলতেই হয় যে একেবারে ফার্স্ট সেমিস্টার থেকে তোমরা শতকরা, মানে যদি আমি সেভাবে হিসেব খাতা না ধরি, শতকরা 90% ছাত্র তোমরা ছিলে, কিন্তু এই অনলাইন ক্লাসে আশা করব তোমরা শতকরা 100% জিনিসটা দেখবে বা আমি যেটা বলছি সেটা বোঝবার চেষ্টা করবে। সেখানেই কর্তৃপক্ষ এবং আমার প্রচেষ্টার সার্থকতা। আমি লাস্ট তোমাদের আলোচনা করেছিলাম ওয়ার্ল্ড ব্যাংক। নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে ব্রিক্সের ওপরে। আচ্ছা, এই ব্রিক্স একটা, প্রথমে আমি বলি, আমি যেরকম সমস্ত ক্লাসের ক্ষেত্রে বলি এখানেও সেই একই কথা বলবো যে একেবারে টাইটেলটার আগে অ্যানালিসিস বা বিশ্লেষণ করা। BRICS, ব্রিক্স মানে হচ্ছে বি ব্রাজিল, আর রাশিয়া, আই ইন্ডিয়া, সি চায়না এবং এস সাউথ আফ্রিকা। অর্থাৎ এই সমস্ত দেশগুলির একটা সমষ্টিগত একটা প্রচেষ্টা। এই প্রচেষ্টাটা মূলত একটা অর্থনৈতিক প্রচেষ্টা। তোমাদের যখন আমি ওয়ার্ল্ড ব্যাংক বা WTO বা IMF যখন আলোচনা করেছিলাম তখন দেখেছো যে এখানে একটা সবকিছুরই একটা সনদ আছে, একটা চার্টার আছে, এই সমস্ত। কিন্তু এটা একটা ইনফর্মাল স্ট্রাকচার, অর্থাৎ এখানে কোনো ওরকম সাংগঠনিক কোনো আমরা জায়গা পাই না। আগের আলোচনাটার কন্টিনিউয়েশনেই বলছি যে ওয়ার্ল্ড ব্যাংক বা IMF এগুলো আমরা দেখছি এগুলো ব্রেটন উডস ইনস্টিটিউশনের ফলশ্রুতি। আগের ক্লাসগুলো নিয়ে এত বিশ্লেষণ করব না, খুব সংক্ষেপে যদি বলি তাহলে এটাই বলবো যে ওয়ার্ল্ড ব্যাংকের যে মূল ক্ষেত্রটা ছিল সেটা হচ্ছে তৃতীয় বিশ্বকে বিভিন্ন পরিকাঠামোগত সহায়তা করে তৃতীয় বিশ্বের যে অর্থনৈতিক যে দারিদ্রতা সেই জায়গাটাকে দূরীকরণ করা বা তাদের থার্ড ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট কিছুটা করা। সমস্ত আলোচনা এটাই ছিল, মূল জায়গাটা এটাই ছিল। কিন্তু সমস্ত আলোচনাটা করে এই জায়গাটাতে আসতে পেরেছি যে থার্ড ওয়ার্ল্ডের সেভাবে কিন্তু কিছু দারিদ্র দূরীকরণ হয়নি।
বলেছিলাম, আমার মনে আছে এই রেফারেন্সটা, যে দিস ইনস্টিটিউশনস আর নাথিং বাট দে আর উলফ ইন আ শিপস ক্লোদিং। তার মানে হচ্ছে একটা ভেড়ার বেশে ভেতরে আসলে তারা সবই মানে শিয়াল বা নেকড়ে যাই বলো না কেন। তৃতীয় বিশ্বের যে দারিদ্র্য বা তৃতীয় বিশ্বের যে দৈনন্দিন যে জীবনের যে মান, তারা কিন্তু সে অর্থে মানে দূরীকরণ করতে পারেনি। এবারে 2008 সালে একটা ফিনান্সিয়াল ক্রাইসিস হয়, একটা অর্থনৈতিক একটা সংকট দেখা দেয়। সেই সংকটটা হচ্ছে সেই সময় আমরা দেখি যে মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তান বা ইরাকে দীর্ঘমেয়াদী যুদ্ধে ইনভলভ ছিল, এবং অ্যাট দ্য সেম টাইম অ্যালান গ্রিনস্প্যান বলে ইউএসএ একজন মানে উনি ব্যাংকার, মানে বলতে পারো একজন মানে অর্থনৈতিক যে দিকটা আর কি, সেই মানে কি বলবো, যে সমস্ত মনিটারি পলিসি বা অর্থনৈতিক যে সমস্ত ব্যবস্থাপনাগুলো উনি নিয়েছিলেন, তার মধ্যে কোথাও না কোথাও একটা লুজ একটা কাজ করছিল। আমি প্রথম জিনিসটার জন্মের যে জিনিসটার জন্মটা, অর্থাৎ কিভাবে WTO এবং IMF এর জায়গায়, সেই জায়গায় কি করে ব্রিক্স প্রথিত হচ্ছে, সেই জায়গাটা তোমাদের কাছে আগে ধরার চেষ্টা করছি। হঠাৎ আমি ব্রিক্স সম্বন্ধে কতগুলি কথা বলা শুরু করলাম, তোমাদের পড়া পরীক্ষা সব প্রয়োজনীয়তা, কিন্তু না, সেটা একটা আংশিক মানে যেটা ইংরেজি ভাষায় বলতে গেলে সেটা হচ্ছে একটা প্যারোকিয়াল আন্ডারস্ট্যান্ডিং, একটা সীমাবদ্ধ একটা আলোচনা। প্রথম আমাকে বুঝতে হবে যে সময় তৈরি করে দিয়েছিল এমন একটা পরিস্থিতি, যেই পরিস্থিতিতে একটা অল্টারনেটিভ ইনস্টিটিউশনের সেই সমকালীন পরিস্থিতিটা ভাবতে বাধ্য হয়েছিল, বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলো। এবারে সেই ফিনান্সিয়াল ক্রাইসিসটাতে আমরা দেখছি যে এই ব্রেটন উডস ইনস্টিটিউশনের যে, অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংক বা IMF, এদের যে ক্রেডিবিলিটি মানে কি, এদের যে যথার্থতা এবং স্পেসিফিক্যালি যেই টার্মটা ব্যবহার করব সেটা হচ্ছে এদের যে বৈধতা, ইংরেজিতে যেটাকে বলে লেজিটিমাইজেশন, LEGITIMIZATION। তোমাদের আমি বারে বারে বলি যে যখন ইংরেজি ভাষার বানানটা তোমাদের বলতে হয়, সেটা আমার একটু সময় লাগে। লেজিটিমাইজেশন বা বৈধীকরণ। সেই বৈধীকরণের জায়গাটায় একটা প্রশ্ন এসেছিল। কি প্রশ্ন? না, জিনিসটা বোঝার চেষ্টা করো, যে সেটা হচ্ছে দিস ভেরি ইনস্টিটিউশনস, এই প্রতিষ্ঠানগুলি, ওয়ার্ল্ড ব্যাংক বা মানে এদের, আমি তোমাদের যেটা আগেও বলেছি যে এখানে সবটাই কিন্তু এটা উন্নত বিশ্বের বা ডেভেলপড ওয়ার্ল্ডেরই এরা একটা এজেন্সি হিসাবে কাজ করছিল, ঠিক আছে? তাহলে আমার জায়গাটা কোথায়? wherein lies my position? that position সময় আমাকে তৈরি করে দিচ্ছে যে সেই জায়গাটা আমি খুঁজে বার করব, বা সময় আমাকে বলছে যে এবার একটা অল্টারনেটিভ ডিসকোর্স বা একটা অন্যভাবে একটা চিন্তার একটা জায়গা তৈরি করতে হবে। দিস ভেরি অল্টারনেটিভ ডিসকোর্স, দিস ভেরি লেজিটিমাইজেশন, দিস ভেরি অল্টারনেটিভ থিঙ্কিং ইজ নাথিং বাট ব্রিক্স। এটাই কিন্তু ব্রিক্সের জন্মক্ষণের প্রস্তুতি, ঠিক আছে? দিস ইজ দ্য স্টেজ সেট, এটা হচ্ছে আমার প্রেক্ষাপট। কেন হঠাৎ একটা, মানে আমি বলতে চাইছি যে সেই সময় যে ডেভেলপিং ওয়ার্ল্ড, অর্থাৎ
এই যে ধরো যেই রাষ্ট্রগুলোর কথা তোমাদেরকে বললাম, এই রাষ্ট্রগুলোর একটা ইনস্টিটিউশন, গোল্ডম্যান স্যাশ, আবার একটা নতুন করে একটা ইংরেজি বললাম, ইংরেজিটা কি? GOLDMANSACHS, আবার বলি GOLDMAN স্পেস SHACH, এটা কি? গোল্ড মানে কিন্তু ভেবো না এটা সোনা দানার কোনো ব্যাপার নেই। এটা হচ্ছে একটা ফিনান্সিং কোম্পানি, একটা ইনভেস্টমেন্ট কোম্পানি। কেমন? এই ইনভেস্টমেন্ট কোম্পানিটার যিনি কর্ণধার ছিলেন সেই ভদ্রলোকের নাম আমি বলি এবার, মাইকেল ও'নিল, MICH, আস্তে আস্তে বলি, দেখো MICHAEL, মাইকেল, তারপরে ও, তারপরে মাঝখানে বড় ও, মানে কি বলতো আমাদের সেই কুমারের মতো, তারপরে NEIL, নীল, এটা হচ্ছে পদবী, NEIL, নীল, মাইকেল ও'নিল। উনি একটা স্পেকুলেশন করলেন, উনি হচ্ছেন কর্ণধার, উনি একটা স্পেকুলেশন করলেন যে এই যে এমার্জিং ইকোনমিস যেগুলো আছে, অর্থাৎ চায়না, ভারতবর্ষ, এরা 2050 সাল, অর্থাৎ সময়টা কি? সময়টা হচ্ছে 2008 সাল, ফিনান্সিয়াল ক্রাইসিসে ব্রেটন উডস ইনস্টিটিউশনস ফেল করে গেছে। হ্যাঁ, এই সময়টা উনি এটা স্পেকুলেট করছেন যে 2050 সালের মধ্যে এই এই এমার্জিং ইকোনমিক্সগুলি এমন একটা জায়গায় চলে যাবে, ওদের জিডিপি এমন জায়গায় চলে যাবে যে ওরা কিন্তু এই যে আমরা G7 বা G8 যাই বলি না কেন, অর্থাৎ পৃথিবীর যে উন্নত যে সমস্ত দোজ অফ হুম হু আর দ্য কন্ট্রোলিং ইকোনমিক্স, যারা মানে কি বলবো, সমস্ত পৃথিবীর যে অর্থনৈতিক বলয়টা যেই 7টা বা 8টা রাষ্ট্রের মধ্যে কেন্দ্রীভূত, এই রাষ্ট্রগুলি থেকেও এরা সারপাস করে যাবে, অর্থাৎ এরা অতিক্রম করে যাবে। সুতরাং ইট ইজ বেটার, সময় আমাকে বলে দিচ্ছে যে নাও, এখন এই এমার্জিং ইকোনমিক্সগুলিকে তুমি তোমার প্যারামিটারের মধ্যে, তুমি তোমার বলয়ের মধ্যে এদেরকে নিয়ে নাও। টাইম হ্যাজ, দিস ইজ নাথিং বাট দিস ইজ দি answer of time. This is the answer of 2008. This is the answer of financial crisis that has gripped America, that has gripped Western Europe. Fine. This is the background. এটা হচ্ছে প্রেক্ষাপট। নইলে আচমকা আমি বলে দিলাম, আমি ব্রিক্সের বিষয়ে কতগুলি কথা বললাম, তোমরা মানে আমি যেভাবে তোমরা জানো আমি যেভাবে পড়াই, যে আমি যখন ছেলে পড়াবো আমি জানবো যে ও কিছু জানে না, ইট ইজ নাথিং বাট ইট ইজ আ মোশন। ওয়ার্ল্ড ব্যাংক, IMF থেকে আমি যে ব্রিক্সে আসছি, দেয়ার হ্যাজ টু বি আ কন্টিনিউয়াম, সেই যে কন্টিনিউয়াম যেটা, ওই জন্য আমি এই প্রেক্ষাপটটা আগে আলোচনা করে নিলাম। বেশ, এবারে 2008 সালে ফার্স্ট অফ অল দেখা যায় যে এটা কিন্তু ব্রিক্স বলতো না, এটাকে বলা হতো তখন ব্রিক, BRIC, ব্রিক, ব্রিক, অর্থাৎ ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া এবং চায়না একটা সংগঠন। হ্যাঁ, এর কিন্তু 3টে ক্ষেত্র আছে, অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক, কিন্তু মূলত বুঝতে তো পারছো যে মূলত ইট ওয়াজ অ্যান ইকোনমিক ক্যাটেগরি। মানে কি? যার একটা অর্থনৈতিক, যার একটা মূল অর্থনীতি হচ্ছে যার মূল ক্ষেত্র বা বলয়। এবারে দেখা যায় যে 2009 সালে দেখা যায় যে প্রথম ব্রিক্স ফোরাম প্রথম হয়। এবার তোমরা আমাকে বলবে যে দিদি ব্রিক্স ফোরাম এটা কি, জিনিসটা কি? ব্রিক্স ফোরামটা হচ্ছে যে এই গোষ্ঠীটা যখন একটা জায়গায়, যখন তারা নিজেদের ব্যাপারটাকে, মানে একটা সম্মেলন বলতে পারো, FORUM, ফোরাম, এটা আমার আর নতুন করে কিছু বলবার নেই।
তো ব্রিক্স ফোরামটা হচ্ছে কবে? 2009 সালে। কিসের না, জাস্ট ফিনান্সিয়াল ক্রাইসিসটা বা মন্দাটা তখন জাস্ট মানে ক্রাইসিসটা তখন পরের বছরে। এবারে দেখা যাচ্ছে যে, সুতরাং এটা কি? এটা হচ্ছে একটা সাউথ বেসড কোয়েলিশন। সাউথ বেসড কোয়েলিশন মানে কি? যে সমস্ত উন্নত না, যে সমস্ত উন্নয়নশীল রাষ্ট্রগুলো, নর্থ সাউথের যে ডিভাইডটা, পৃথিবীটাকে আমরা তো দুটো ভাগে বিভাগ করছি, একটা হচ্ছে ডেভেলপ নর্থ, একটা হচ্ছে ডেভেলপিং সাউথ। এগুলির মধ্যে আমি আর যাচ্ছি না, যে এটা আমি জানি যে এগুলো তোমরা জানো। এটা একটা সাউথ বেসড ফোরাম। এই ফোরামটা কি বলছে? এই ফোরামটা বলছে যে একটা ইকুইটেবল গ্লোবাল অর্ডার, অর্থাৎ একটা পৃথিবীব্যাপী যেন একটা সমতা থাকে। সেই সমতাটা যে থাকছে বা সমতাটা কিসের উপর আশা করছে? যেখানে ওয়েস্টার্ন হেজিমনিকে চ্যালেঞ্জ করছে। বিশ্ব অর্থনীতির ক্ষেত্রে যেখানে ওয়েস্টার্ন হেজিমনি, স্পেসিফিক্যালি কথাটা লিখে নাও, যে এটাকে কিন্তু কোনো বাংলা ভাষাতে যদি আমি তোমাদের ট্রান্সলেট করে বলি, হয়তো আমি জিনিসটার উপর কোনো ঠিকঠাক ন্যায় করতে পারবো না। স্পেসিফিক্যালি this particular term should be applicable and it is appropriate, that is nothing but that is western hegemony, অর্থাৎ পশ্চিমের যে আধিপত্য, সেই পশ্চিমের আধিপত্যটা জায়গায়, সেই জায়গাটা আজকে একটা প্রতিদ্বন্দ্বিতার ঘরে এসে দাঁড়িয়েছে। সেখানে প্রতিদ্বন্দ্বী কে? সেখানে প্রতিদ্বন্দ্বী হচ্ছে এই সাউথ বেস্ট যে গ্রুপটা। ওকে, এবারে আমি মানে যেটা তোমাদের প্রেক্ষাপটটা তো বললাম, যে এবারে দেখো আমি কি বললাম তোমাদের, যে আরেকটা জিনিস যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ফিলোসফি অফ ডেভেলপড কান্ট্রিজ। উন্নত রাষ্ট্রের মূল দর্শনটা কি? মূল অর্থনৈতিক দর্শনটা কি? দর্শনটা আর কিছুই না, দর্শনটা হচ্ছে নিও লিবারেলিজম, যেটা আমি তোমাদের সেমিস্টার 1-এ পড়িয়েছি। নিও লিবারেলিজমটা কি? মার্কেট মার্কেট মার্কেট, বাজার, আর কিছু না। মার্কেট ইজ গুড, স্টেট ইজ ব্যাড। বাজার ভালো, রাষ্ট্র খারাপ। বাজার, মার্কেট ফান্ডামেন্টালিজম মানে হচ্ছে বাজারের মৌলিকতা বা মৌলবাদ। এখানে মৌলবাদ অর্থ মানে হচ্ছে কিন্তু কোনো রকম আমি কিন্তু কোনো জঙ্গি গোষ্ঠী বা ওই সমস্ত কথা বলছি না। মৌলবাদ, এটা বুঝতেই পারছো, মৌলবাদ হচ্ছে যেখানে এটাই ধরা হচ্ছে যে বাজার সবসময় তোমার জীবনে বিকাশ আনবে, এবং রাষ্ট্র যতটা তোমার জীবনে কম তোমার জীবনে ইন্টারফিয়ার করবে, তোমার ব্যক্তিগত উন্নতি ততটাই বাঞ্ছনীয়, ততটাই হবে। সুতরাং ইট ইজ অনলি মার্কেট ইন দ্য ফার্স্ট অ্যানালিসিস, ইট ইজ অনলি মার্কেট ইন দ্য লাস্ট অ্যানালিসিস, ইট ইজ মার্কেট দ্যাট ডমিনেটস দ্য এন্টায়ার অ্যানালিসিস। এটাই হচ্ছে নিওলিবারালিজম বা নয়া উদারনীতিবাদের ফিলোসফিক কেন্সের যে ফিলোসফিটা। এবারে কিন্তু তো এই যে উন্নত আর উন্নয়নশীল দেশগুলিকে, আমি যদি উন্নয়নশীল দেশগুলিকেও যদি নিওলিবারালিজমের বলয়ের মধ্যেই ফেলি, তাহলে হয়তো আমি জাস্টিস করতে পারবো না। হ্যাঁ, তাহলে হয়তো ন্যায় সম্ভব নয়। ফলে আবার সেই ওয়ার্ল্ড ব্যাংকের কথাই হয়তো আমি ঘুরে ফিরে এসে যাব, যে ওরা আর কোনো কাজই করবে না, ওরা শুধু দে উইল সার্ভ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড আন্ডার দ্য গার্ব অফ থার্ড ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট। ওই একই কথা তাহলে আসবে। সুতরাং কি দরকার? যেই জায়গাটা দরকার সেটা হচ্ছে যে একটা এমার্জিং ইকোনমি লাগবে, একটা এমার্জিং মার্কেট ইকোনমি, বাজার অর্থনীতি লাগবে, যারা কিনা এই উন্নয়নশীল দেশগুলিকে সার্ভ করবে। শুধু সার্ভ করবে না, সেটা কিন্তু একমাত্র মোটো না। আরেকটা কি দরকার? একটা পৃথিবী দরকার যেখানে কিনা একটা মিনিমাম সমতা থাকবে। আবার যদি আমি সেই নিওলিবারালিজমের ফিলোসফি আওড়াই, তাহলে তো বেসিক্যালি কোনো জাস্টিস
আসছে না, বেসিক্যালি কোনো ন্যায় আমি করতে পারছি না। ঠিক আছে, এবারে প্রথম ব্রিক্স সামিট স্টেটমেন্ট। দেখ, আমি একটা শব্দ ব্যবহার করেছি, সেটা হচ্ছে সামিট, SUMMIT, সামিট। আচ্ছা, তোমাদের এই ব্রিক্স সামিট মানে হচ্ছে শীর্ষ সম্মেলন। সামিট হচ্ছে শীর্ষ সম্মেলন। ওকে, এখানে প্রথম ব্রিক্সের সামিটে এটা ধরা হলো যে ব্রিক্সের যে মূল অবজেক্টিভটা সেটা হচ্ছে যে এই যে নতুন যে রাষ্ট্রগুলি, এই রাষ্ট্রগুলো যেন আন্তর্জাতিক যে অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলি, এই প্রতিষ্ঠানগুলিতে যেন একটা ভয়েস পায়, একটা যেন বক্তব্য রাখতে পারে। ঠিক আছে, এখানে যেন মানে ইটস নট দ্যাট দে শুড বি জাস্ট নেমসেক, দে শুড বি ফর ফাংশন, দে শুড বি a functional dimension added to it। তারা যেন এই ভয়েস কিভাবে না আন্তর্জাতিক যে বাণিজ্য এবং ইনভেস্টমেন্টের যে পরিবেশ, সেই জায়গাটা যেন ব্রিক্স দেখতে পারে। অর্থাৎ সবটা কথার যে সেন্ট্রাল, কিপ ইট ইন মাইন্ড, এটা মনে রাখবে যে একটা উদ্দেশ্য ব্রিক্সের হচ্ছে যে ডেভেলপিং কান্ট্রিজগুলো, উন্নয়নশীল রাষ্ট্রগুলো যেন একটা এফেক্টিভ ভয়েস পায়, একটা যেন বাস্তবিক যেন একটা বক্তব্য রাখতে পারে আন্তর্জাতিক যে সমস্ত অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলি রয়েছে। ওকে, আচ্ছা দেখো ব্রিক্স, এবার আমি কি বললাম 2009 সালে 2010 সালে আমি কিন্তু বলেছি BRIC, আমি এখনো কিন্তু এসটা যোগ করিনি, কিন্তু প্রথম বলেছিলাম যখন শুরু করেছিলাম আলোচনাটা তখন বলেছিলাম এস দিয়ে, অর্থাৎ ব্রিক্স বলেছিলাম। সাউথ আফ্রিকার যে সানিয়া সামিট হয়েছিল, সানিয়া সামিটে কিন্তু সাউথ আফ্রিকাতে ব্রিক্স কিন্তু, অর্থাৎ সাউথ আফ্রিকা কিন্তু সানিয়া, যেটা চায়নাতে যে সানিয়া সামিট হয়েছিল, SANYA, সানিয়া সামিট, ওই একই শীর্ষ সম্মেলনে চায়নাতে যেটা হয়েছিল সেখানে সাউথ আফ্রিকা যোগ দিয়েছিল এবং ফাইনালি যে টার্মটা এলো সেটা হচ্ছে BRICS। ওকে, IMF বা ওয়ার্ল্ড ব্যাংক, এরা ব্রিক্স এদের কিভাবে সমালোচনা করেছে সেটা হচ্ছে, ওরা বলছে যে দেখো, এটা আমার মনে হয় যেহেতু অনেকগুলি ক্লাস এই ধরনের আলোচনা তোমাদের হয়েছে যখন আমি ওয়ার্ল্ড ব্যাংক দিয়ে শুরু করেছি, সুতরাং তবু আমি আরেকবার ব্রাশ আপ করবার জন্যই বলছি যে ওরা বলছে যে এই ইনস্টিটিউশনগুলো, এই ব্রেটন উডসের এই ইনস্টিটিউশনসগুলো, এগুলো কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর যে পৃথিবীর যে পরিমণ্ডল ছিল, সেই যে পরিমণ্ডল, সে পরিমণ্ডল তো অন্য ধরনের ছিল। আফটার 1945 যে সিচুয়েশনটা ছিল সেইটুকুনি নিশ্চয়ই তোমরা এখন, আর এগুলো আমি আর নতুন করে আলোচনা করছি না, বিকজ বিভিন্ন ক্লাসে এগুলো নানান রকমভাবে আলোচনা হয়েছে। এবার আসি একটা নতুন শব্দে, সেটা হচ্ছে IMF কোটা। ওরা বলছে IMF কোটা স্ট্যাটিক ছিল। স্ট্যাটিক মানে হচ্ছে যেটার কোনো নরণচরণ নাই, একদম তোমাদের মতো করে যদি আমি বলি, এর মধ্যে there is no motion in it, এর মধ্যে কোনো হেলদোল নাই। এবার হঠাৎ একটা শব্দ আবার একটা নতুন ব্যবহার করলাম, সেটা হচ্ছে IMF কোটা। IMF আর নতুন করে বলছি না, ওটাই আমার লাস্ট ক্লাস ছিল, এটা তোমরাও মনে রাখবে, আমিও মনে রাখবো। তো এই IMF, হোয়াট ইজ IMF কোটা? IMF কোটা হচ্ছে যে দেখো 2010 সালে ওরা একটা
ওরা একটা সংস্কার করবার চেষ্টা করেছিল, যেটার নাম হয় IMF কোটা রিফর্ম 2010। লেখো IMF কোটা রিফর্ম 2010। পরীক্ষার খাতাতেও যখন লিখবে এই জায়গাটা কিন্তু একটা আন্ডারলাইন করে দেবে, IMF কোটা রিফর্ম 2010। যে শব্দগুলিকে ভাঙি, প্রথম আসি হোয়াট ইজ IMF কোটা। IMF কোটা কাকে বলে? IMF কোটা মানে হচ্ছে যে একটা শেয়ার, একদম যদি তোমাদের মতো করে বলি, যে যখন তোমাদের ওয়ার্ল্ড ব্যাংক পড়িয়েছিলাম তখন কি বলেছিলাম, যে তোমাদেরই একটা পাস্ট আলোচনার সাথে কানেক্ট করে বলে দিচ্ছি, যে যারা ম্যাক্সিমাম ডোনার, যারা definitely World Bank will dance in their tune. And who are the largest donors, who are the greatest contributors? The developed countries, of course, spearheaded by United States. মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি ওয়ার্ল্ড ব্যাংকের কন্ট্রিবিউশন বা ডোনার হিসাবে দান যেটা। তো এই IMF কোটা মানে হচ্ছে আমার যেহেতু ইকোনমিক্যালি আমার যেহেতু দানটা বেশি, ফলে আই উইল হ্যাভ দ্য গ্রেটেস্ট সে, আমার সবচেয়ে বেশি বক্তব্য থাকবে। অবভিয়াসলি ডেভেলপিং কান্ট্রি এখানে কোনো স্থান ছিল না। প্রথম ব্রিক্স IMF কোটা রিফর্মে কি করলো, ওরা বলল এই কোটার শতকরা 6% ডেভেলপিং কান্ট্রিগুলোকে দিতে হবে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ওটাতে কিন্তু সম্মতি দেয় নাই। না, স্ট্রেট অ্যাওয়ে ওরা মার্কিন কংগ্রেসে এটা নস্যাৎ হয়ে গেছে। দেখো, আমি যেহেতু ইকোনমিক্সের ছাত্রী নই, আমি আমার এই কোটার ব্যাপারটা আমি আমার বুদ্ধি দিয়ে যেটুকুনি বুঝতে পেরেছি, আমি এটাই যে who is the largest donor, who has the greatest financial contribution, that particular nation has the greatest say. আমি আমার বিদ্যা বুদ্ধি দিয়ে আমার এইটুকুনি আমি যেটা বুঝেছি। তো ওরা চেয়েছিল যে শতকরা 6% তুমি ডেভেলপিং কান্ট্রিজগুলিকে ট্রান্সফার করো। অবভিয়াসলি মার্কিন যুক্তরাষ্ট্র এটাতে রাজি হয়নি, US কংগ্রেসে এটা র্যাটিফিকেশন বা এটা কংগ্রেসে পাস হয়নি। এবারে দেখো জিনিসটা, মজার ব্যাপারটা হচ্ছে যে মোমেন্টে মার্কিন কংগ্রেসে এটা পেল না, মার্কিন কংগ্রেসে যখন নস্যাৎ হয়ে গেল জায়গাটা, ওরা কিন্তু অর্থাৎ ব্রিক্স কিন্তু বসে থাকেনি। না, ব্রিক্স কিন্তু এই শব্দটা লিখে নাও, সেখানে একটা স্পিল ওভার জায়গা হয়েছে। স্পিল ওভার মানে কি? স্পিল ওভার মানে হচ্ছে আমি একটা জায়গায় ব্যর্থ হলাম, ওকে, হতেই পারি, দ্যাট ইজ নট দ্য এন্ড অফ মাই জার্নি, সেটা কিন্তু আমার যাত্রার শেষ নয়। লেট মি ট্রাই সাম নিউ ডোমেইন, নতুন একটা জায়গা, নতুন একটা এরিয়া এক্সপ্লোর করি। আর এই এক্সপ্লোরেশনের ফলশ্রুতি হচ্ছে ওদের যে আমরা ব্রিক্সের আলোচনার সাথে যে দুটো জায়গা দেখব, সেটা হচ্ছে একটা হচ্ছে ডেভেলপমেন্ট ব্যাংক। ডেভেলপমেন্ট বানান তোমরা জানোই, এটার আমি কি বলবো, ডিটা ক্যাপিটালে বিটা ক্যাপিটালে 2014 সালে, এবং কন্টিনজেন্ট রিজার্ভ অ্যারেঞ্জমেন্ট, আবার বলি কন্টিনজেন্ট রিজার্ভ অ্যারেঞ্জমেন্ট, এটাকে ব্রিফে বলে CRA। কন্টিনজেন্ট, CONTINGENT, কন্টিনজেন্ট, রিজার্ভ বানান আমি বলবো না, অ্যারেঞ্জমেন্ট। এই দুটো হচ্ছে, অর্থাৎ কি মানে হচ্ছে, ওখানে IMF কোটা 2010-এর ব্যাপারটা যখন নস্যাৎ হয়ে গেল, তখন কিন্তু their journey didn't stop there, ওখানে কিন্তু ওদের যাত্রাটা শেষ হয়নি। এই যে দুটো জায়গা কি বললাম, কন্টিনজেন্ট CRA আর ডেভেলপমেন্ট ব্যাংক করেছি, এই দুটো জায়গা যখন, তাহলে এটা এই জায়গাটা ডেভেলপমেন্ট ব্যাংক
সিআরএ এলো কোথার থেকে? এটা হচ্ছে যে ব্রিক্সের ফ্রাস্ট্রেশন থেকে, একটা জায়গায় ব্যর্থ হলাম। এবারে এই ডেভেলপমেন্ট ব্যাংকের মধ্যে অনেকগুলি জায়গায় আমরা কিন্তু প্রতিযোগিতা দেখি। এই যে সদস্য রাষ্ট্র যেগুলো, সেগুলোর মধ্যেও দেখছি যে মানে কন্ট্রিবিউশনটা নিয়ে বিভিন্ন ধরনের বাদানুবাদ। ইন্ডিয়া চাইছে যে প্রত্যেকটা দেশ যেন, চেয়েছিল যে প্রত্যেকটা দেশ যেন 5 বিলিয়ন করে, $5 বিলিয়ন কন্ট্রিবিউট করে। আবার সাউথ আফ্রিকা বলছে যে না, সেই পার্টিকুলার সদস্য রাষ্ট্রের অর্থনৈতিক কাঠামো যেরকম, কন্ট্রিবিউশনটা সেরকমই হবে। রাশিয়াও ভারতবর্ষের সাথে বলছে যে না, কন্ট্রিবিউশন শুড বি সেম, একই কন্ট্রিবিউশন হবে। কেন? আমাদের মাথায় রাখতে হবে যে এই প্ল্যাটফর্মটার মধ্যে একজন সদস্য রাষ্ট্র হচ্ছে চায়না। ওরা কেউ কিন্তু চাইনিজ ডমিনেশনটাকে ভারতবর্ষ বা ভারতবর্ষ বা রাশিয়া কিন্তু অ্যাকসেপ্ট করতে পারেনি। সুতরাং ওরা বলছে যে প্রত্যেকেরই সমান কন্ট্রিবিউশন হবে, দ্যাট ইজ 50 বিলিয়ন। আবার দেখো, আবার আরেকটা ইস্যু আসছে যে এই ব্যাংক কি শুধু ব্রিক্সের যে সদস্য রাষ্ট্র আছে তাদেরকেই ঋণ দেবে, নাকি অন্যান্য যে সমস্ত উন্নয়নশীল রাষ্ট্র যেগুলো আছে সেগুলোকেও দেবে, অন্যান্য ডেভেলপিং কান্ট্রিজগুলোতে? ভারতবর্ষ কিন্তু চাইছে যে না, চেয়েছিল শুধুমাত্র মানে এটা আমি তোমাদের কখন বলছি, এটা বলছি 5th সামিট, 6th সামিট, এই সময়কার যে সমস্ত আলোচনা বা এই আলোচনাগুলো আমি এই ডেভেলপমেন্ট ব্যাংক যে কোনো জিনিস নিয়ে, এটা তো কোনো নতুন কিছু নয় যে কোনো জিনিস নিয়েই নানান ধরনের বাদানুবাদ তো হয়। সুতরাং ডেভেলপমেন্ট ব্যাংকের ক্ষেত্রেও ব্রিক্সের বিভিন্ন নেশনসের মধ্যে যে, আর এই সামিটগুলিতে 5 বা 6 এগুলোতে যে বিভিন্ন আলোচনা হবে না, সুতরাং এটাও কোনো ব্যতিক্রম কোনো ঘটনা নয়। এ পরিপ্রেক্ষিতে বলি যে টিল ডেট 2019 পর্যন্ত ব্রিক্সের 11টা সামিট হয়েছে, 11টা শীর্ষ সম্মেলন হয়েছে, 9 থেকে শুরু। এই বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট ব্যাংকের ইস্যুসগুলো ছিল। আবার কন্টিনজেন্ট রিজার্ভ অ্যারেঞ্জমেন্টে কে কতটা কন্ট্রিবিউট করবে সেটাতে কিন্তু প্রত্যেকটা দেশই একটা মানে সহ অবস্থানে আসতে পেরেছিল। ইন্ডিয়া, রাশিয়া, ব্রাজিল ওরা প্রত্যেকে $18 বিলিয়ন, সাউথ আফ্রিকা 5 বিলিয়ন, ভারতবর্ষ এবং চায়না, আমি কি বললাম, ইন্ডিয়া, রাশিয়া এবং ব্রাজিল 18 বিলিয়ন। চায়না লার্জেস্ট কন্ট্রিবিউটর ছিল, চায়না হচ্ছে 41 বিলিয়ন। এগুলো লেখো, এগুলো কিন্তু না লিখলে হবে না, এগুলো সবটাই কিন্তু ভাইটালি ইম্পর্টেন্ট। চায়না 41 বিলিয়ন $। একটা কি মনে হয় না যে ডেভেলপমেন্ট ব্যাংক বা CRA, কন্টিনজেন্সি রিজার্ভ অ্যারেঞ্জমেন্ট দিয়ে there was an attempt to institutionalize ব্রিক্স কোঅপারেশন, একটা প্রাতিষ্ঠানিক চেহারা দেওয়ার চেষ্টা হয়েছে, যেটা কিনা আমি কি বলেছিলাম একদম গোড়াতে, 2001 সালে গোল্ডম্যান স্যাশের নীলের কনসেপ্টটার থেকে এটা জন্ম হয়। তো এই ডেভেলপমেন্ট ব্যাংক বা CRA দিয়ে একটা প্রাতিষ্ঠানিক জায়গায় আসার চেষ্টা হয়েছে। এবার সমস্ত মানে বিভিন্ন ব্রিক্স সামিটের আমি যদি ক্ষেত্রগুলো বলি, দেখো ওদের
বিভিন্ন ইস্যুস আছে। ইস্যুসগুলো কীরকম সেটা হচ্ছে, একটা হচ্ছে প্রোটেকশনিজম, প্রোটেকশনিজমের বিরুদ্ধে লড়া। প্রোটেকশন সাথে আইএসএম, প্রোটেকশনিজম, আমি আর এর বানান বলবো না। এবার হচ্ছে হোয়াট ইজ প্রোটেকশনিজম। রক্ষণশীলতা কাকে বলে? উন্নত রাষ্ট্রগুলি তাদের ডোমেস্টিক মার্কেটকে, তাদের যে নিজস্ব দেশীয় বাজার, সেই বাজারকে রক্ষা করবার জন্য তারা পন্থা বিভিন্ন অবলম্বন করে। কি পন্থা? না, ওরা বিভিন্ন ইম্পোর্ট তারিফ ইম্পোজ করে দেয়। ইম্পোর্ট তারিফ মানে হচ্ছে, মানে এই করোনা শুরু হওয়ার আগেই দেখেছিলে যে চায়না এবং ইউএসএর যে ট্রেড ওয়ার প্রায় 1 বছর ধরে একটানা চলছিল। কনস্ট্যান্ট তারিফ ইম্পোজড হচ্ছিল, কনস্ট্যান্ট হায়ার তারিফ। যখনই তোমাকে বেশি শুল্ক দিতে হবে তখনই তুমি পিছপা হয়ে আসবে। সুতরাং দেশীয় বাজারকে উন্নত রাষ্ট্রগুলি এইভাবে নিজেদের সুরক্ষিত রাখতে চেয়েছে। যেরকম আমি ইউএস এর কথা বলতে পারি, যে ইউএস ওদের স্টিল ইন্ডাস্ট্রিটাকে এইভাবে প্রোটেক্ট করেছে। এবং আমি আজকে যখন তোমাদের অনলাইনে বলছি, গত 2-3 দিন ধরে বারে বারে ডোনাল্ড ট্রাম্প বলছে যে চায়না তোমাকে শিক্ষা দেওয়ার একটা জায়গা হচ্ছে, আমি কিন্তু টেকনোলজি ট্রান্সফারের ক্ষেত্রে আমি কিন্তু ম্যাক্সিমাম রেস্ট্রিকশন ইম্পোজ করে দেবো। অর্থাৎ এখনো মানে এই যে কথাটা, এটা কিন্তু নতুন কিছু না। এটা অন্তত আমাদের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রদের কাছে নতুন কিছু না যে বিভিন্নভাবে ডেভেলপ কান্ট্রিজগুলো কিন্তু এই শিল্ড একটা বলয় যে তৈরি করছে। তাহলে এবার তোমরা তোমাদের জায়গাটা দিয়ে উপলব্ধি করো, ওই ক্যাম্পটাতে আমি কোনো রকমভাবে প্রবেশ করতে পারছি না। কারণ কি, আমার কাছে ট্রেড ব্যারিয়ার আছে। হোয়াট ইজ ট্রেড ব্যারিয়ার? প্রতিবন্ধকতাটা কি? খাঁচাটা কোথায়? তারিফ বা কোটা, যেগুলো যেই ভাষাই ব্যবহার করো না কেন। সুতরাং চায়নাকে একটা অল্টারনেটিভ বাজার দেখতে হবে। What is that alternative market? That alternative market is definitely BRICS provides the one of the platform, যেখানে ভারতবর্ষের সাথে বাইল্যাটারালি একটা ট্রেড মার্কেট ডেভেলপ করতে পারে। ওখানে তো কোনো রকম আর জায়গা পাচ্ছে না, যেটা বাইল্যাটারাল বা দ্বিপাক্ষিক জায়গা। এখানে আরেকটা ক্ষেত্র বলি, হয়তো সেটা তোমাদের তোমাদের এই পরিপ্রেক্ষিতে আংশিক হয়তো জানা দরকার। সেটা হচ্ছে চায়না এবং ভারতবর্ষের ইকুয়েশন। কৌশলগত দিক থেকে কিন্তু কখনোই ভারতবর্ষ ইজ নট অ্যাট পার উইথ চায়না, না। ক্ষেত্রগুলি কোন জায়গা? ক্ষেত্রগুলি হচ্ছে বে অফ বেঙ্গল, অর্থাৎ বঙ্গোপসাগর। চায়নার যে সামরিক ঘাঁটি, এবং শুধু তাই না, এন্টায়ার সাউথ এশিয়া যদি তোমরা ধরো, যদি দক্ষিণ এশিয়ার যে জায়গাগুলি বলো, চায়না এই যে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার যে বিভিন্ন যে ছোট ছোট যে রাষ্ট্রগুলি আছে, এগুলি আমি যদি খুব তোমাদের সোজা ভাষায় বলি, এরা শতকরা 70% চায়নার পেটে চলে গেছে। কি করে? আমি তোমাকে সাহায্য করব, তুমি আমাকে পাল্টা দেখবে না, এটা তো জীবনের হিসেব নয়। এটাই তো জীবনের মৌলিক হিসেব। এই হিসেবটা বলতে গিয়ে একেবারে তোমাদের এই মানে বে অফ বেঙ্গলের যেগুলোকে লিটোরাল স্টেটস যেগুলো বলে, অর্থাৎ মায়ানমার, তারপরে তোমার এই যে এমনকি এটা বলতে পারি যে নিচে যে আমাদের যে শ্রীলঙ্কা, ওরা তো ওদের একটা দ্বীপকে বেচেই দিল জাস্ট নিজেদের জায়গাটাকে অক্ষুণ্ণ রাখার জন্য। ওরা প্রচুর ঋণে জর্জরিত, ঋণটাকে না শোধ করতে পেরে ওরা দ্বীপটাকে চায়নার হাতে দিয়েই দিল। সুতরাং চায়না ভারতবর্ষর মানে স্ট্র্যাটেজিক্যালি কোনোদিনই হতে পারবে না। এই আলোচনা বাড়ালে বেড়েই যাবে, কিন্তু চায়না একটা হচ্ছে ব্রিক্সে চায়না ভারতবর্ষ দুজন এক প্ল্যাটফর্মে এসে দাঁড়ায়, আরেকটা হচ্ছে BCIM। এটা তোমাদের দরকার নাই, কিন্তু তবুও আমি
বলছি BCIM, যেখানে ভারতবর্ষ এবং চায়না একেবারেই এরা মানে এরা দুজনেই পার্টনার, ভারতবর্ষ, বাংলাদেশ, চায়না, মায়ানমার। কিন্তু ওই স্ট্র্যাটেজিক্যালি দেখা যায় যে ভারতবর্ষ কিন্তু চায়নাকে কখনোই বন্ধুর চোখে দেখতে চায় না, উভয়কেই চায় না। কিন্তু দেখা যায় যে 2017 সালে যখন চায়নাতে যখন ব্রিক্সের সামিট হচ্ছে, তখন ওরা দুটো দেশই কিন্তু একসাথে, সেই সময় কিন্তু ডোকলাম হয়েছে, জাস্ট ডোকলামের পরপরই এই সামিটটা হয়েছে। ডোকলামের সত্ত্বেও, ডোকলাম মানে তোমরা হয়তো সবাই ডোকলাম শুনেছ, থার্ড সেমে তোমরা ডোকলামের ওপর পরীক্ষাও দিয়েছ, যেখানে ভারতবর্ষ মানে একটা ডোকলাম একটা জায়গা যেখানে ভারতবর্ষ, চায়না এবং ছোট্ট দেশ ভুটান, তারা তিনজনেই বলে যে এখানে একখণ্ড আমার, অর্থাৎ এই ভূমিটা আমার। কিন্তু দেখা যায় যে ভারতবর্ষ, চায়না ওখানে একটা রাস্তা তৈরি করছিল 2017 জুন মাসে, সেটা ভারতবর্ষ অবজেকশন করে এবং একটা সাময়িক একটা তখন সামরিক উত্তেজনা ছিল, যেটা হয়তো ফুল ফ্লেজেড ওয়ার মানে সম্মুখ সমরে আসে নাই। ভারতবর্ষ ভুটানের বরাবরই সেই 1950 সালে ভুটানের বন্ধুর দেশ ভারতবর্ষ ওই অসহায় দেশটার পাশে দাঁড়িয়ে বলেছিল, কারণ ওরা জানে যে চায়নার সাথে ওরা একেবারে পারবেই না, ওদের কোনো ভাষাই নেই। এবং তবে সেটা সম্মুখ সমরে হয় নাই। আমি ডোকলামের কথাটা এই জন্যই বললাম যে সেই সময় পরপরই যখন ব্রিক্স হয়েছিল, তখন কিন্তু দেখা গেছে যে চায়না এবং ভারতবর্ষ উভয়ই কিন্তু পাকিস্তানের টেররিজম বা পাকিস্তান স্পন্সার যে সন্ত্রাসবাদ, সেই সন্ত্রাসবাদ কিন্তু উভয়ই কিন্তু একই ভাষায় নিন্দে করেছে। আর তাছাড়া বিভিন্ন ব্রিক্সের সামিটে যেগুলো ইস্যুস, যেগুলি মানে গ্লোবাল টেররিজম, সিকিউরিটি কাউন্সিল, এগুলো মানে বিভিন্ন যে ইস্যুসগুলো, সেটা গ্লোবাল হতে পারে, সেটা বিশ্বব্যাপী হতে পারে, সেটা রিজনাল আন্তর্জাতিক হতে পারে, সেটা জাতীয় হতে পারে, সব রকম ইস্যু কাভার আপ হয়েছে। তবে একটু যদি লিখে নাও সেটা ভালো হয় যে বিভিন্ন যে ইস্যুসগুলো আছে, সেটা হচ্ছে যেরকম ধরো ইন্ট্রা ব্রিক্স কোঅপারেশন। ইন্ট্রা ব্রিক্স মানে হচ্ছে ব্রিক্সের নিজেদের মধ্যে যে পারস্পরিক সৌহার্দ্য বা সহযোগিতা, ব্রিক্সের অন্যান্য রিজিওনাল গ্রুপিংসগুলোর সাথে, এক্ষুনি তোমাদের যেটা বললাম আসিয়ান বা BCIM, অন্যান্য এই সমস্ত গ্রুপিংসের সাথে, এমনকি G20-র সাথে, সিকিউরিটি কাউন্সিল বলো, তারপরে ধরো IMF বা ওয়ার্ল্ড ব্যাংক বলো, ইনফরমেশন কমিউনিকেশন প্রযুক্তি তো থাকবেই, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, এখন তোমরা বারে বারে এই শব্দটা শুনছো, আরবান ডেভেলপমেন্ট, লিঙ্গগত বৈষম্যর যে ব্যাপার, এই সমস্তই কিন্তু ব্রিক্সের বিভিন্ন আলোচনার ক্ষেত্রে আসে। এবার আমি আলোচনাটা শেষ করব কি বলে, এটাই যে দেখো বিভিন্ন সময় টার্কি বলো, ইন্দোনেশিয়া বলো, আর্জেন্টিনা বলো, এরাও কিন্তু ব্রিক্সে জয়েন করবার চেষ্টা করেছে বা চেয়েছে, প্রকাশ করেছে। একটা কি জানো তো, আজকে ধরো আর্জেন্টিনা যদি একটা মন্দার জায়গায় আসে, IMF বা ওয়ার্ল্ড ব্যাংকের থেকে ওকে যদি পয়সা নিতে লাগে, ওকে যদি ঋণ নিতে লাগে, ওকে কিন্তু আগে শর্তাবলী দেখাতে হবে যে তোমার কি ইনফ্লেশন হয়েছে, তোমার কি মানে যে সমস্ত ক্রাইটেরিয়াসগুলো বোঝায় যে একটা দেশ রিয়েলি সেটা এখন মানে কি বলবো চায় আর কি, লোন চাইছে, সেই কন্ডিশন লিস্টগুলো কিন্তু আগে দেখাতে হবে, আগে সেগুলোকে প্রমাণ করতে হবে, যেটা হয়তো ব্রিক্সের কাছ থেকে নিলে হবে না। ওকে, therein I finish up my discussion. Thank you class. তোমরা এই পরিস্থিতিতে, আমি আশা করব তোমাদের যেগুলো সমস্যা আমার আলোচনাটার পরিপ্রেক্ষিতে, যেগুলো বুঝতে পারোনি, সেটা আমাকে জানাবে। এবং এই রকম একটা বাতাবরণে যখন আমরা উভয়কে দেখছি না, আমি আশা করব আমার সমস্ত ছাত্রছাত্রী তোমরা ভালো থাকবে,
পজিটিভ মাইন্ডে থাকবে এবং আমরা একদিন আবার উলবেড়িয়া কলেজে আমাদের যে সমস্ত রুমসগুলো অ্যালট ছিল সেগুলোতে আমরা উভয় আবার ক্লাস করব। থ্যাংক ইউ।